যে ওনার উপর আসলে চাপ বেড়ে গেছে, ওনার কাছে প্রত্যাশা বেড়ে গেছে, ওনার কাছে জাতি আরো বড় কিছু প্রত্যাশা করে। সারাদিন আসলে কি দেখলেন, কেমন সাড়া পেলেন? তাকে আসলে বাংলাদেশের মানুষ এমনই একটা সম্বর্ধনা দেওয়া উচিত ছিল। তারেক রহমান একটা জিনিস তিনি বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ দেখে তারপরে মায়ের কাছে গিয়েছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি সকালবেলা স্টুডিও থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আজকের এই তারেক রহমানকে ফেরা নিয়ে যে উন্মোদনা, সেই উন্মোদনা 300 ফিটে আজ সংবর্ধনা দেওয়া হলো, এবং সেই বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কিশোরগঞ্জ গুরুদার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ দেশের মাটিতে পা রেখেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর তিনি আসলে বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের মানুষের সামনে তিনি একটা বক্তব্য রাখলেন। 300 ফিটে তাকে সম্বোধনা দেওয়া হলো। আপনি তো সেখানে সকাল থেকেই ছিলেন এবং আপনি গিয়েছিলেন। সারাদিন আসলে কি দেখলেন, কেমন সাড়া পেলেন? ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা বাংলাদেশের আজকে ইতিহাস হয়েছে, ঐতিহাসিক একটা কথা বলবো এই জন্য। আজকের এমনি 25শে মার্চে বড় দিন আছে, উদযাপন করা হয় সেখানে, সেটা একটা দিন তো থাকেই। তো আজকে আপনার এখানে আমি সকাল থেকে ছিলাম, সকাল থেকে থাকা অবস্থায় আমি সমাবেশে গিয়েছি। যাওয়ার পরে আগে যেটা ভেবেছিলাম যে অত বড় মাঠের মধ্যে এত বড় স্পেস, যেখানে প্রায় 10 কিলোমিটারের মতো স্পেস আছে, এই জায়গার মধ্যে এটা এত বড় সমাবেশ কিভাবে হবে, এত মানুষ কিভাবে আসবে, আর কোন শীত, গত 3 দিন যাবৎ যে শীত ছিল, রাতের বেলায় মনে হয়েছে যে মানে শরীরের মধ্যে ঠান্ডা পুষতেছে। এর মধ্যেও এই সমাবেশে যে মানুষ হয়েছে, তারেক রহমান সাহেব যে গত 17 বছরই জাতির জন্য ভূমিকা রেখেছেন, অতীতেও রেখেছেন, কিন্তু 17 বছরে তার যে ভূমিকা ছিল, সেই কল্পনাতীত ভূমিকার কারণে তাকে আসলে বাংলাদেশের মানুষ এমনই একটা সম্বর্ধনা দেওয়া উচিত ছিল। এবং আপনি ইন্টারেস্টিং দেখেন যে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে পা রাখার জায়গা ছিল না, এবং গত 3 দিন যাবৎ সেখানে অনেক মানুষ রাতে এসে উদযাপন করেছে। এবং মানুষ যে এত উচ্ছ্বসিত ছিল এবং মানুষ যে এত আনন্দিত ছিল, মানে তার মধ্যে একটা মানে উন্মাদনা ছিল, তো এগুলি দেখে আসলে অভিভূত। এই সমস্ত কিছুর মধ্যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এই ধরনের জমায়েত তো হয়ই নাই। পৃথিবীর ইতিহাসে এই ধরনের বড় জমায়েত কোথায় কোথায় হয়েছে একটু ইতিহাস ঘেঁটে দেখতে হবে, যে এত বেশি মানুষের সমাবেশটা আসলে হয় কি করে। অনেক সাড়া বাংলাদেশ সাড়া পেয়েছে, এবং বাংলাদেশ তো আসলে ঘনবসতির দেশ এমনি, তো এখানে 17 কোটি মানুষের দেশ। আর বিএনপির মতো একটা বড় দল, যেখানে আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার মধ্যে দিয়ে একটা মানুষ যে আসার কথা না, যাকে আসতেও দেওয়া হচ্ছিল না, সেই মানুষটা আসলেন না, আরেকজন চলে গেলেন। যিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন, সে খুব কষ্ট পাবে এই জন্যে যে আসলে আমি কি করলাম, যে কারণে আমাকে চলে যেতে হলো একটা কার্গো বিমানে করে, আর উনি দেশে আসলেন। শেখ হাসিনা নিশ্চয়ই খুব নিজেকে অপরাধী মনে করবেন, কারণ ওনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব একজন বড় মাপের নেতা ছিলেন। উনি যদি এই দেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখতেন, আজকে ওনাকে এভাবে যেতে হতো না, আর তারেক রহমান সাহেবকে এইভাবে এত বড় সম্বর্ধনার মধ্যে দেশে আনতেন না। যেটা গত কিছুদিন যাবৎ চাউর হচ্ছিল উনি আসবেন কি আসবেন না। 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, এরপরেও 16 মাস পরে ওনাকে আসতে হয়েছে, বিভিন্ন কারণ ছিল তার মধ্যে। তবে সর্বোপরি আজকে যা হয়েছে, উনি যা পেয়েছেন, বাংলাদেশের মানুষ ওনাকে যে ভালোবাসা দিয়েছে, এতে আমার কাছে মনে হয়েছে যে ওনার উপর আসলে চাপ বেড়ে গেছে, ওনার কাছে প্রত্যাশা বেড়ে গেছে, ওনার কাছে জাতি আরো বড় কিছু প্রত্যাশা করে। উনি যেই কথাগুলো আজকে বক্তৃতায় বললেন, আমি যদি সবগুলো গুলিয়ে একসাথে কথা বলি, তাহলে আমি বলবো উনি এই কথাগুলো এখন জাতির সামনে দিয়েছেন বলে কথা রাখতে হবে, এবং উনি কথা রাখতে পারলেই উনি ওনার বাবার মতো সবচেয়ে জনপ্রিয় মানুষ যেটা হওয়া যায়, উনি ওনার মায়ের মতো সবচেয়ে জনপ্রিয় যেটা হওয়া যায়, এবং উনি সেই পথ ধরে হাঁটতে পারবেন। এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মানুষ, সমস্ত যত মানুষ বলেন, সবাই তার কাছে সেটা প্রত্যাশা করে। আর এই পরিবারটা স্বাধীনতার পর থেকে এবং আগে থেকে বাংলাদেশের টোটাল নেতৃত্বই দিচ্ছেন। যখনই জাতি বিপদে পড়েছে, তখন তারাই সেটাকে উদ্ধার করেছেন। সেই উদ্ধারের মধ্যে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশটাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছেন। তার স্ত্রী যে কিছু জানতো না,
উনাকেও গত ৪৫ বছর যাবৎ গণতন্ত্রের সংগ্রাম করতে হয়েছে। তারপরে চাপ পড়েছে উনার উপরে, ১৭ বছরের প্রেশার নিয়েছেন, এখন যেটা নিচ্ছেন আরো বেশি প্রেশার ওনার উপরে থাকবে। ওনাকে খুব সাবধানতার সাথে সামনে বাড়তে হবে এবং আজকের এই সম্মানকে স্মরণ রেখে ওনাকে সামনে বাড়তে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিতে হবে। জুলাইয়ের অভ্যুত্থানে তরুণদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে সম্পর্কিত থাকতে হবে। সবকিছু মিলিয়ে উনি যেটা প্রত্যাশা করেছেন, ওনার বক্তৃতায় উনি বলেছেন তরুণদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যেতে হবে। আমিও সেটা প্রত্যাশা করি। তারেক রহমান একটা জিনিস তিনি বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ। তিনি কিন্তু আসলে সেটাই প্রমাণ করলেন আজকে, যে তিনি তার মা যেখানে অসুস্থ সেখানে যাওয়ার আগেই আসলে বাংলাদেশের কথা ভাবলেন, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছালেন। এটা আসলে একটা অন্যরকম ছাড়া ছিল হয়তো। ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মনে করে দিলেন, যে উনি বক্তৃতা তো সেটা বলেছেন যে তার মা এই দেশ ছেড়ে যেতে চাননি। কতবার বলা হয়েছে অসুস্থ অবস্থায় আপনি যান, উনি দেশেই থাকলেন এবং উনি এসে পারতেন প্রথম মাকে দেখতে। উনি গেলেন জনসভায়, মানুষকে দেখে, এই যে আপনি বললেন সবার আগে বাংলাদেশ, দেখে তারপরে মায়ের কাছে গিয়েছেন। সেটি প্রমাণ করে দেশটা এই পরিবারের কাছে এবং ওনার কাছে সবার আগে, এবং এটা সে প্রমাণ করেছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, স্টেজে উনি যখন বসেন, যে চেয়ারগুলো সাজানো ছিল, এই লাক্সারিয়াস চেয়ারে না বসে চেয়ারটাকে সরিয়ে দিয়ে উনি একটা প্লাস্টিকের চেয়ারে বসলেন। সেটাও একটা মেসেজ থ্রু করে সাধারণ জীবনযাপনের একটা বিষয়। এবং আরেকটা ইন্টারেস্টিং, উনি বিমান থেকে নামার পরে আপনি দেখলেন যে উনি জুতো খুলে খালি পায়ে মাটিতে হাঁটলেন। মানে দেশের মাটির প্রতি তার দরদ কতটুকু, মাটির স্পর্শের জন্য এই ভদ্রলোক ১৭ মাস কত চেষ্টা করেছেন, এবং উনি যে বসে মাটিটা স্পর্শ করলেন, নিলেন, তাতে প্রমাণ হয় জাতি নতুন কিছু পাবে, জাতি একটা নতুন উন্মাদনার মধ্যে পাবে, একটা সুন্দর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, যেটা তার বাবা স্বপ্ন দেখেছিলেন। আমরা সেই দেশের প্রত্যাশা করি যাতে এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে একটা শান্তির বাংলাদেশ হয়। আর এই দেশের অনেক ষড়যন্ত্র আছে, তার মধ্য দিয়ে আপনাকে এগুতে হবে, তার মধ্য দিয়ে এই দেশটাকে আপনি সামনে এগিয়ে নেবেন, সেটা জাতি প্রত্যাশা করে। আমরা যখন আজ আমাদের রিপোর্টার্স থেকে শুরু করে যারা গিয়েছিল ৩০০ ফিতে সংবর্ধনা অনুষ্ঠানে, সেখানে বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং বিএনপি যে নেতাকর্মীরা তারা বলছিলেন যে বিএনপির যে সংকট ছিল, বিএনপির যে শূন্যতা ছিল, সেই শূন্যতা আজ পূরণ হয়েছে, এবং বিএনপি আগে যতটা ভঙ্গুর অবস্থায় ছিল বা বিএনপির যে বিভ্রান্তি ছিল একটা নেতৃত্বের জায়গা থেকে, সেটা আজ পূর্ণতা পেল। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ১৭ বছর থেকেই এই বঙ্গুর দল হোক, যেটাই আপনি বলেন, এই দলটাকে উনি তো নেতৃত্ব দিয়েছেন স্কাইপিতে। উনি মেসেজ করে ১৭ বছর এই দলটাকে কেউ ভাঙতে পারে না। এর চেয়ে বড় কৃতিত্ব একটা মানুষের হতে পারে না। আসলে ১৭ বছর একটা দল ক্ষমতার বাইরে থাকে, যেটা বুর্জুয়া শ্রেণীর দল, ক্ষমতার বাইরে থাকার দল না। এরপরে যেভাবে উনি রেখেছেন, সেটাও তো তার একটা ধন্যবাদ দিতেই হবে। আর ১৭ বছর পরে উনি দেশে আসছেন, এসে এখন দলের ডিরেক্ট হাল ধরতে পারবেন যে ভুল ত্রুটিগুলো ছিল, তার কাছে অনেক সময় রং মেসেজ কিছু গিয়েছে, এই নমিনেশন পর্বের মধ্যেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এগুলি উনি শুধরিয়ে সঠিক জায়গাতে উনি যা যা বলেছেন, যে আমি সমস্ত সঠিক মানুষকে নেতৃত্বে তুলে আনবো, যারা গত ১৭ বছরে এই জাতির নেতৃত্ব দিয়েছে, দুঃসময়ে দলের পাশে ছিল, মানুষের পাশে ছিল, তাদেরকে তুলে আনবেন। উনি বলেছেন যে দলের পরিবার থেকে কোনো পদ, এক পরিবারে ২টা পদ উনি দিবেন না। উনি বলেছেন যে ৩টা ৪টা পদ কেউ হোল্ড করতে পারবে না, একটা একটা পদে থাকবেন। এই সমস্ত কথাগুলা মানুষকে উন্মাদিত করেছে এবং তাকে উৎসাহিত করেছে। আমার ধারণা এখন এসে উনি সেটা দেখে অচিরেই নেতৃত্বকে আরো সুদৃঢ় করে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবেন, দলকে পরিচালনা করবেন। আর বিএনপির নেতৃত্বের পূর্ণতা অবশ্যই পেয়েছে, শুধু বিএনপি পাই নাই, বাংলাদেশ তার একটা সঠিক নেতা নির্বাচিত করার, সঠিক নেতার নেতৃত্ব পেয়েছে। যেই দুর্বলতাটা ছিল বাংলাদেশের নেতৃত্বের, এই জায়গাটা উনি ফিল আপ করেছেন বলে আমি মনে করি। সুতরাং আমার কাছে মনে হয় জাতিকে উনি ভালো মেসেজ দিলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সকালবেলা স্টুডিও থেকে সকালবেলা সমসাময়িক আমাদের নিয়মিত আয়োজন। আর আমাদের সাথে ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কিশোরগঞ্জ বুড়িদার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকালবেলাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।